আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আমাদের ভয়েস অফ স্মিথা চ্যানেলের নিত্য নতুন গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে প্রেস করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজ চৈতালির বিয়ে। যদিও চৈতালি এই বিয়েতে রাজি নয়, কিন্তু তাতে কিছু যায় আসে না। চৈতালির বাবা মা রাজি। খানবাড়িতে চৈতালির বিয়ে হচ্ছে। এই আনন্দে তারা আত্মহারা। খানবাড়ির সাথে চৈতালিদের আত্মীয়তার সম্পর্ক পুরানো হলেও মর্যাদার ছিল না। চৈতালির বাবা খানবাড়ির দুঃসম্পর্কের আত্মীয়। বংশগৌরব বা অর্থ কোনো কিছুতেই খানবাড়ির বরাবর নয়। মূলত খান সাহেবের বিঘা বিঘা জমি দেখাশোনা করে যেসব মানুষ, তাদেরই একজন চৈতালির বাবা রহিম তরফদার। বাংলা বাজারের খান সাহেবের এক দাগে অনেকখানি জমি আর কয়েকটা পুকুর আছে। সেগুলোর দেখাশোনা করেন রহিম তরফদার। চৈতালির সাথে খান সাহেবের নাতির বিয়ে হতে চলেছে। এই বিয়ের সুবাদে বসত ভিটার অধিকারে পাশাপাশি একটা পুকুর আর নারকেল বাগান পেতে চলেছেন রহিম তরফদার। একদম ফকিরের সাথে তো আত্মীয়তা করতে পারেন না খান সাহেব, তাই নিজেই জায়গা জমি দিয়ে দিলেন। একে তো কোনো খরচ ছাড়াই এতবারে বাড়িতে মেয়ের বিয়ে, আবার সেই বিয়ের সাথে সম্পত্তি প্রাপ্তি। স্বাভাবিকভাবেই রহিম তরফদার আর তার স্ত্রী ভীষণ খুশি। আমার চলেন বাড়ি চলে যাই। এই বিয়েতে কোনো ঘাপলা আছে বোঝেন না কেন? এর আগে কোনোদিন এই বাড়িতে দাওয়াত পেয়েছেন? ঈদের সময় আসলেও আত্মীয় হিসেবে কখনো খাতির পাইনি আমরা। সবসময় কাজের মানুষের মতোই আচরণ ছিল। আমাকে দাদি বলতো, চৈতালি যা বিছানাগুলো করে ফেল। আপনাকে বলতো, রহিমের বউ বসে না থেকে হাতে হাতে কোটা বাছা করে দাও তো, কাজের বেটের সবাই ব্যস্ত। আর মাহিম ভাইয়ের আম্মা তো ঠিক মতো কথাই বলতেন না। একবেলাও এই বাড়িতে কাজ না করে খাওয়া জোটেনি যে আমাদের। আমাদের আবার হঠাৎ দাওয়াত করে খাওয়ানোতে অবাক হয়েছিলাম আমি। আবার ভালো রুম দিয়েছে থাকার জন্য, আর এখন আমাকে ঘরের বউ করতে চায়। এসবে কোনো গন্ডগোল আছে নিশ্চয়ই। সামনে এইচএসসি পরীক্ষা, এখন বিয়ে করা যাবে না। বেশি পাকা পাকা কথা বলিস না চৈতালি। এইটুকু মাইয়া এত বেশি কথা বলার কি দরকার বুঝি না। এসব চিন্তা করার জন্য তোর বাপ আছে, আমি আছি। আর কোন বাড়িতে যাবি? বসত বাড়ি তোর বাপের, থাকিস তো অন্যের ভিটায়। নিজের জায়গা জমি সব নদীতে গিলছে, পেটে খেলে পিঠে সয়। এইখান বাড়ি দয়া করে যে আত্মীয় বলে জায়গা দিয়েছে, এই যে মুখে এত বুলি ফুটছে, পেটে খাওন না থাকলে ওই বুলি ফোটা লাগতো না। পরীক্ষা দিয়ে বিদ্যার জাহাজ হবি। আম্মা, আমি এসএসসি তে জিপিএ 5 পেয়েছি। আপনি কত খুশি হয়েছিলেন তখন। বলেছিলেন এভাবে মন দিয়ে পড়তে, কারো দয়া লাগবে না। আমি ভালো করে লেখাপড়া করে চাকরি নিব। তাছাড়া মাহিম ভাইয়ের বউ আছে, বয়সেও আমার কত বড়। বউটা অসুস্থ, বাচ্চা কাচ্চা হয় নাই। খান বাড়ির বড় নাতনির সন্তান দেখার খায়েশ খান সাহেবের। তাই তো তিনি অসুস্থ থাকতে থাকতে নাতিটার আবার বিয়ে দিতে চান। এতে ঘাবলার কিছুই নাই, আর পুরুষ মানুষের বয়স কিচ্ছু না। আমার জোর করে বিয়ে দিলে হয়? আমি বিষ খাবো, না হয় বিষ খাওয়াবো। ঠাস করে একটা চর এসে চৈতালির গালে। শেফালির হাতের 4টা আঙ্গুলের দাগ বসে যায় চৈতালির গায়ে। অসভ্য মাইয়া, কত বড় স্বার্থপর তুই। নিজে না খাইয়া না পইরা তোরে খাওয়াইছি, ভালো পড়াইছি, লেখাপড়া করাইছি, আর আইজ আমার চোখ দেখাস। এইখানে তোর বিয়া হইলে আমাদের ভবিষ্যৎটা নিশ্চিন্ত হইয়া যায়। তোর ছোট 2টা ভাই আছে, তাদের কথা ভাবিস না? কেমন বোন তুই? আমি কেমন বোন? আমি খারাপ বোন। আর আপনারা কেমন মা বাবা? কোরবানির হাটে ভালো দাম পাইতে যে খামারির গরুর যত্ন করে, দলাই মলাই করে, চামড়া চকচকে করে, ভালো খাওয়ায়, সে ব্যবসায়ী। গরুর প্রতি তার ভালোবাসা শুধু ভালো দাম পেতে। তোমরাও তাই। কিন্তু আমি তো গরু না, মানুষ আমি। বেশি জোর করলে গলায় গলায় দড়ি দিব আমি। আর একটা থাপ্পড় এসে পড়ে চৈতালির গালে। জবান টেনে ছিঁড়া ফেলবো, বিয়াদব মাইয়া। পড়ালেখা কইরা একটা বেয়াদব পয়দা হইছে। আজ বাদ মাগরিব তোর বিয়া ওই বাড়িতেই হইব। জায়গা জমি বুঝা পাই। এরপর তুই মন চাইলে দড়িতে ঝুইলা যা, মানা করুম না। মরণের আগে বাপ মায়ের ঋণ চুকাইয়া যাবি। শেফালির রণমূর্তি দেখে চৈতালি বুঝে যায় তার কান্নাকাটি, আত্মহত্যার হুমকি কিছুই বাবা মাকে টলাতে পারবে না।
আসন্ন অর্থ আর সম্পদ লাভের হাতছানিতে তারা আচ্ছন্ন হয়ে আছে। মনে মনে অন্য পরিকল্পনা কষে ফেলে চৈতালি। এর জন্য তার প্রয়োজন ফোনটাও তার নিজের কাছে নেই, কিন্তু ফোন ছাড়া পরবর্তী পরিকল্পনা কাজে লাগাতে পারবে না। এই বাড়িতে বিয়ে হলে তার আর এইচএসসি দেওয়া হবে না। পড়ালেখার যে এখানে ইতি তা সকালে জোবাইদা বেগম স্পষ্ট বলে দিয়েছেন। জোবাইদা বেগম খান সাহেবের বড় ছেলের স্ত্রী, মাহিম খানের মা, খান সাহেবের বড় আদরের এই ছেলের বউ। দেখতে যেমন সুন্দরী, আচার আচরণ তেমন জাদরের। খান সাহেবের মহিলা রূপ যেন, আর হবেনি বা না কেন, খান বংশের রক্তই যে বইছে জুবাইদা বেগমের শরীরে। ফজলে আলী খান সাহেবের ছোট ভাই শের আলী খানের কন্যা জুবাইদা বেগম। এই বংশে নিজেদের বংশ নিয়ে একটা চাপা অহংকার আছে। বিয়ে শাদিও তারা নিজেদের ভেতরেই দিতে পছন্দ করেন। এই এলাকা জমিদার না হয়েও জমিদার পরিবার তাদের। এলাকার বেশিরভাগ জমি একসময় খান বংশের ছিল। আস্তে আস্তে ওয়ারিশনামাদের ভেতরে জমি ভাগ হতে হতে জমি হাত বদল হয়েছে ঠিকই, কিন্তু এখনো তারা অন্যদের চেয়েও নিজেদের শ্রেয় ভাবেন। বর্তমানে লেখাপড়া করে এলাকার অনেকের অবস্থানের পরিবর্তন ঘটলেও খানবাড়ি এখনো ভাবেন তারা সবসময় ভূমি প্রধান ছিলেন আর অন্যরা ভূমিদাস। তাই সবার সাথে তাদের আত্মীয়তা মানায় না। ফজলে আলী খানের স্ত্রী জোহরা বেগম ভীষণ স্বামীভক্ত মানুষ। সারা জীবন সংসারের স্বামীর কথায় শেষ কথা মেনে এসেছেন। স্বামীর সংসারে কর্তৃক করার কপাল অবশ্য তার হয়নি। বিয়ের পর শাশুড়ি মা অন্তর্মহল নিয়ন্ত্রণ করতেন। শাশুড়ি কম বয়সী শক্তপোক্ত মহিলা ছিলেন। জীবিত থাকতেই তিনি ছুরি ঘুরিয়েছেন। তার কর্তৃত্ব শেষ হতে না হতেই ঘরে আসে বড় বউ জুবাইদা। ফজলে আলী খানের প্রচন্ড সমর্থনে ঘরের কর্তৃত্ব এবার চলে যায় জুবাইদার হাতে। আসলে ফজলে আলী খান জোহরার প্রতি বিরক্ত ছিলেন। ওনার মনে হয়েছিল জোহরা নিজের দুই ছেলেকে বড় করার কাজ ঠিকভাবে করতে পারেনি। ছেলেদের দুর্বল মানসিকতার পেছনে জোহরা বেগমকেই দায়ী করতেন। জোহরা বেগমের বড় ছেলে হামিদ আলী খান কিছুটা হাবাগোবা প্রকৃতির ছিলেন। বুদ্ধি কম ছিল তা নয়, বরং সহজ সরল ছিলেন, কিন্তু এটাই খান সাহেবের অপছন্দ ছিল। ছেলে 20 বছর বয়সে পা দিতেন ভাইয়ের মেয়ে জুবাইদার সাথে বিয়ে দিয়ে দেন। চৌকুশ মেয়ে জোবাইদার স্বামীকে শিখিয়ে পড়িয়ে নেবে, এই বিশ্বাস ছিল খান সাহেবের। ছোট ছেলে হাসান আলী খান দীর্ঘদিন পরিবার থেকে ত্যায্য ছিল। তার অপরাধ ছিল খান সাহেবের অনুমতির বাইরে গিয়ে বিয়ে করা। পড়ালেখায় ভালো ছিল হাসান আলী খান। কলেজে পড়ালেখা করার সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নিজ গ্রামের মেয়ে ফাহিমার সাথে। খান সাহেবের কানে খবর পৌঁছাতে সময় লাগে না। ফাহিমার বাবার বংশ নিচু বংশ বলে তিরস্কার করেন ফজলে আলী খান এবং নিজের পছন্দের মেয়ের সাথে বিয়ে ঠিক করেন। বিয়ের দিন সকালে পালিয়ে যান হাসান আলী খান। ফাহিমা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল। কোনো কিছু না ভেবেই ফাহিমাকে নিয়ে ঢাকার পথে রওনা দেন। এক বন্ধুর মেজে উঠে বিয়েও সেরে নেন। ফজলে আলী খান ছেলেকে ধরে আনার কোনো চেষ্টা করেননি। ছেলে পালিয়েছে জানতে পেরে সাথে সাথে তাকে ত্যায্য করেছিলেন। হাসান আলী খান ভেবেছিলেন আদরের ছোট ছেলে, তিনি বাবা রাগ করলেও বিয়ে মেনে নেবেন। নিজের মা আর বড় ভাইয়ের প্রতি ভরসা ছিল যে তারা বাবাকে মানিয়ে নেবেন, কিন্তু ফজলে আলী খানের বাড়ির দরজা হাসান আলী খানের জন্য চিরতরে বন্ধ হয়ে যায়। তার লাশেরও জায়গা হয়নি এই বাড়ির আঙিনায়। মাহিমকে শুরু থেকেই ভয় পায় চৈতালি। চৈতালির বয়স যখন 14, তখন থেকে এই বাড়ির আশ্রয়ে ওদের নতুন জীবন শুরু হয়। মেঘনার পাড়ে ওদের নিজেদের বাড়ি ছিল। শৈশবটা কখনোই আদরে মাখামাখি ছিল না ঠিক, কিন্তু চৈতালি এর মাঝে নিজের সুখ খুঁজে নিয়েছিল। পড়ালেখায় তেমন কোনো বাধা ছিল না, বরং চৈতালি ভালো ছাত্রী ছিল বলে শেফালি আর রহিম তরফদার ওকে ভালো ফলাফল করতে উৎসাহ দিতেন। বলতেন একসময় চৈতালি ওনাদের দেখবে, ভাইদের দেখবে। চৈতালি হাতে হাতে মায়ের সাথে ঘরের সব কাজই করত। গরুর দুধ দোয়ানো থেকে শুরু করে গৃহস্থালির কাজ, মাটির ফসল ফলানোর কাজের ধারণা সবই আছে চৈতালির। মাটির সংস্পর্শে মাটির সাথেই তার বেড়ে ওঠা। এর মাঝেও পড়ালেখা ঠিক রেখেছে। ছোট দুই ভাইকেও তাদের পড়া পড়িয়েছে। মা বাবার আহ্লাদে আদর কখনোই পায়নি ঠিক, আর তার কারণও বোঝে চৈতালি। সংগ্রামময় কঠিন পরিবেশে কেউ মেয়ে সন্তানকে এত আদর আহ্লাদ দেয় না। তবু মা যখন এখনো ভাত মাখিয়ে আদর করে দু ভাইকে খাওয়ায়, এটা ওটা বিক্রি করে জমানো টাকা বাবার চোখের আড়ালে ভাইদের হাতে গুঁজে দেয়, তখন চৈতালিও স্মৃতিকাতর হয়ে যায়। কিন্তু এই স্মৃতিতে কখনোই এমন কিছু ভাসে না। বোঝার পর থেকে নিজের সব কিছুর জন্য পরিশ্রম করেই ওকে আগাতে হয়েছে।
স্কুল পর্যন্ত ভালো ছাত্রী হিসেবে বিনা বেতনে পার করেছে। ওর পড়ালেখার আগ্রহ দেখে অঙ্ক আর ইংরেজি স্যার বিনা পয়সায় টিউশনি দিয়েছেন। বাকিটা উপবৃত্তির টাকা, বৃত্তির টাকা দিয়ে চলেছে। এখন টিউশনি করায়। স্কুলে থাকাকালীন সময়ে মাঝে 1 বছর পড়া বন্ধ রাখতে হয়েছিল, না হলে 1 বছর আগে এইচএসসি দিয়ে দিতে পারত। আর এখনও কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ হয়তো পেয়ে যেত। যে বছর চৈতালি ক্লাস 8-এ পড়ে সে বছর মেঘনা নদী ভাঙনে ধীরে ধীরে সব হারাতে থাকে রহিম তরফদার। 2 ছেলে শরীফ আর শাহিনের পড়ালেখা বন্ধ না করলেও চৈতালিকে পড়া বন্ধ করতে হয়। 2 বছর কোনো রকমে চালানোর পর যখন বাড়িটাও নদী গিলে নেয়, তখন তারা সাহায্যের আশায় আসে ফজলে আলী খানের খান মঞ্জিলে। ফজলে আলী খান নিজেই খবর দিয়ে আনিয়েছিলেন তার রক্তের সম্পর্কেও কেউ মানবেতর জীবনযাপন করবে, এ তার নিজের জন্যই সম্মানহানির। রহিম তরফদার তার স্ত্রী সন্তান নিয়ে নিজের বাংলা বাজারের সহায় সম্পদ দেখাশোনার কাজে লাগিয়ে দেন। নারকেল বাগান, 4টে পুকুর, খাস জমি, ফসলের মাঠ সহ অনেক সম্পদ রয়েছে বাংলা বাজারে। সেখানেরই একটা পুকুর পাড়ের বসত বাড়িতে পরিবার নিয়ে রহিম তরফদার নতুন জীবন শুরু করে। শহরের কাছাকাছি এসে চৈতালির জন্য ভালো পড়ালেখার করার দরজা খুলে যায়। ফজলে আলী খান নিজে রহিম তরফদারকে বলে চৈতালির ভর্তির ব্যবস্থা করে দেন। এর জন্য এই খানবাড়ির কাছে কৃতজ্ঞ চৈতালি, কিন্তু সেই কৃতজ্ঞতার মূল এভাবে চোকাতে হবে ভাবিনি কখনো। 14 বছর বয়সে যখন এই বাড়িতে পা দেয় তখনই বুঝেছিল এই বাড়ির মানুষগুলো রক্ত সম্পর্কে ওদের আত্মীয় হলেও সামাজিক সম্পর্কে মণিভূত শ্রেণীর তাদের অবস্থান। 2 বেনি ঝুলিয়ে প্রসাদনীবিহীন মুখে জঙ্গলি চাপের সালোয়ার কামিজ পরে যখন এই বাড়ির আঙিনায় বানানো পাথরের বেদিতে বসেছিল চৈতালি, মাহিমকে সেদিনই প্রথম দেখা। গাড়ির হর্ন শুনে খানবাড়ির দারোয়ান গেট খুলে দিয়েছিল। কালো রঙের গাড়ি দরজা খুলে যখন মাহিম বের হয়, চৈতালি অবাক হয়ে তাকিয়েছিল। এর আগে এমন সুন্দর কোনো পুরুষ দেখেনি চৈতালি। নদীর পাশে অবস্থিত গ্রামে সবসময় রোদে তাপে পুড়ে যাওয়া পুরুষ দেখে অভ্যস্ত চৈতালি অবাক হয়। কোনো ছেলে মানুষও এতটা ফর্সা হতে পারে? সামান্য রোদ গায়ে পড়তেই যেন মাহিমের গালটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। গ্রামের বাইরে আগে কখনো আসা হয়নি বলে আধুনিক বেশভূষার মানুষের সংস্পর্শে আসা হয়নি, তাই মাহিমের পোশাক, ঘড়ি, গাড়ি সবই বিস্ময়ে অভিভূত হয়ে দেখেছিল চৈতালি। মাহিম অবশ্য ওকে খেয়ালও করেনি, করার কথাও না। নিতান্ত আটপড়ে চেহারার, রোদে পুড়ে যাওয়া তামাটে বর্ণের সাদা সিধা গ্রামীণ কিশোরী আর তার নজর এড়িয়ে গিয়েছে। দারোয়ানের সাথে নিজের মতো কথা বলে বাড়িতে ঢুকেছিল মাহিম। এর 1 বছর পরই মাহিমের বিয়ে হয়। চৈতালি তার বাবা মা ভাই বোনের সাথে এসেছিল সে বিয়েতে। মাহিমের স্ত্রী চন্দ্রিমাকে দেখে অভিভূত হয়েছিল। রাজযোটক যেন, রাজপুত্রের সাথে মানানসই রাজকন্যা। এরপর এই বাড়ির সংস্পর্শে কেটে গিয়েছে আরও 4টি বছর। উৎসব পালা পাবনে নিয়ম করে এই বাড়িতে তারা এসেছে। বাড়ির লোকদের সাথে হাতে হাতে কাজ করেছে। মাহিম আর তার স্ত্রী চন্দ্রিমাকে আড়াল হতেই দেখেছে চৈতালি। মাহিমের একমাত্র নাতি হিসাবে দাদা স্বয়ং সম্পদ দেখাশোনা করা শুরু করেছিল। মাহিমের বাবা হামিদ আলী খানের চেয়ে এইসব নিয়ে নাতি মাহিম আলী খানকে বেশি ভরসা করেছিলেন ফজলে আলী খান। তাই বিষয় সম্পদের গোপন সবকিছু নাতির সাথেই আলোচনা করতেন, বুঝিয়ে দিতেন কোথায় কতটা কি রয়েছে, কোনটা কিভাবে চালাতে হবে। দলিলপত্রগুলো বুঝিয়ে দিয়েছেন নিয়ম করে। এর মাঝেও মাহিম আর তার স্ত্রীকে নিয়ম করে একসাথে দেখেছে। কখনোই অবশ্য মাহিমের সাথে সেভাবে কোনো কথা হয়নি। তার স্ত্রী চন্দ্রিমাও অনেকটা চাপা স্বভাবের। চৈতালি তাদের দূর থেকেই দেখতো। কখনো তারা বাগানে বসে চা খাচ্ছে, কখনো নাস্তার টেবিলে বসে টুকটাক কথা বলছে, নাস্তা করছে। তবু এ জুটির মাঝে যেন প্রাণ নেই, এমনটাই তার মনে হতো। আর আস্তে আস্তে বিষয়টা জটিল হয়ে সবার চোখেই ধরা পড়ে। খানবাড়ির বংশধর পাওয়ার জন্য যে চন্দ্রিমার উপর চাপ আসছে, এমন কিছু কথা বড়দের কাছে শুনেছিল চৈতালি। কখনো কখনো চৈতালির মা শেফালি আলোচনা করতেন এ বাড়ির কাজের লোকদের সাথে। শেফালির সাথেও তো তার মাহিমের মা দাদি এসব বিষয়ে কথা বলবে না। কাজের লোকজনই বলতো সব ঠিক নেই। চাপা একটা অস্বস্তি আর অশান্তি বিরাজ করছে পরিবারে। এর মাঝে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে চন্দ্রিমা। কি সমস্যা হচ্ছে ডাক্তার ধরতে পারছে না, কিন্তু ধীরে ধীরে শারীরিক শক্তি হারিয়ে ফেলছে চন্দ্রিমা। গায়ে ঝাঁস উঠেছে। আগে অনেক বমি হতো, সাথে পেট ব্যথা। ইদানিং হঠাৎ হঠাৎ স্মৃতি এলোমেলো হয়, অতীত বর্তমান গুলিয়ে ফেলে। মাহিম স্ত্রীকে নিয়ে অনেক ছুটাছুটি করেছে, ইন্ডিয়াও নিয়ে গিয়েছিল। কিছুটা সুস্থ হয়ে ফিরেও এসেছিল, কিন্তু মা হওয়ার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।
চন্দ্রিমার পরিবার কেন মেয়েকে নিয়ে যাচ্ছে না জানে না চৈতালি। চন্দ্রিমার বাবা মা এসে মেয়েকে দেখে যান, কখনো কখনো 1-1.5 মাসের জন্য নিয়েও যান। কিছুটা সুস্থ হয়ে চন্দ্রিমা নিজেই চলে আসে শুনেছে। তাছাড়া সে মায়ের বাড়ি থাকতেও চায় না। এ বাড়িটা পুরোপুরি কালো ছায়া আর রহস্যে ঘেরা মনে হলো চৈতালির। সবার স্বাভাবিক চেহারার পেছনে যেন আর একটা অস্বাভাবিক চেহারা আছে। গোপন কিছু, নিষিদ্ধ কিছু রয়েছে সবারই ভেতরে। আপাতত স্বাভাবিক সবকিছুই যেন কেমন অস্বাভাবিকতায় ঘেরা। এমন একটা জায়গায় নিজের চেয়ে 15 বছরের বড় কারো দ্বিতীয় স্ত্রী হওয়ার বিন্দুমাত্র স্থান নেই চৈতালি। যেখানে তার বয়স হবে 19 হয়েছে, সেখানে মাহিম 34 বছর বয়সী একজন বিবাহিত পুরুষ। হয়তো 34 বছর খুব বেশি বয়স নয় পুরুষদের জন্য। অনেকে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে এর চেয়ে বেশি বয়সে বিয়ে করেন, কিন্তু মাঝের 15 বছরের বয়সের পার্থক্য কি করে মানিয়ে নেবে জানে না চৈতালি। আজকের আগে কখনো মাহিমের সাথে দুটো কথাও ভালোভাবে হয়নি। স্বামীর স্থানে ভাবা দূর, মাহিমকে নিয়ে এমন কিছু মনেও আসেনি। হুট করে তার স্ত্রী বনে যাওয়ার সিদ্ধান্তে কি করে নেবে চৈতালি? যতই ধনী আর সুপুরুষ হোক, এমন কিছু করা সম্ভব না চৈতালির পক্ষে। কিন্তু পালিয়ে যাবে কোথায় আর কার কাছে? তার নিজের পছন্দের কোনো মানুষ নেই, খানবাড়ি ছাড়া আর কোনো আত্মীয় স্বজনের কাছে আশ্রয় পাওয়ার উপায়ও নেই। বাবা ভাইদের কারোর সাথে তার বাবার সম্পর্ক ভালো নেই, চাচাদের কারোর কাছে তাই আশ্রয় পাওয়া সম্ভব না। নানা বাড়িতে কেউ ওকে সেভাবে গ্রহণ করবে না জানে চৈতালি। কেন জানে কখনো সে নানা বাড়িতে সেই আন্তরিকতা আর ভালোবাসা পায়নি যতটা তার দুই ভাই শাহিন আর শফিক পেয়েছে। একটু বড় হওয়ার পর তো মা নানা বাড়ি গেলেও ওকে রেখে যেতেন দু ভাইকে সাথে নিয়ে। চৈতালিও যাওয়ার জন্য জিদ করে না, নিজের মতো করে একাই বাড়িতে থাকে। আপা, জানালার গিলে মাথা রেখে যেন অতীতে হারিয়ে গিয়েছিল চৈতালি। ভাইয়ের ডাকে ধ্যান ভাঙে। শুধু কিছু বলবি? কাঁদিস না আপা, আব্বা আম্মা অন্যায় করতেছে তোর সাথে। শফিকের কথায় খেয়াল হয় চৈতালির। অবচেতন মনে কখন কাঁদতে কাঁদতে দু চোখের পাতায় প্লাবন এনেছে নিজেও জানে না। শফিক চৈতালির পিঠু পিঠু বয়সে, তাই ছোটবেলা থেকেই টুইটা করে ডাকে। চৈতালিকে যদি কেউ ভীষণ ভালোবাসে থাকে তাহলে তা শফিক। আপা, আমাদের কলেজের ইংরেজি স্যার আছে না, আরে জামিল স্যার, তোর এভাবে বিয়ে দিচ্ছে এই কথা আজ স্যারকে বলেছি। কি করা যায় জিজ্ঞেস করেছি। স্যার তো আমাদের খুব স্নেহ করেন। স্যার কি বললেন জানিস? বললেন স্যার তোকে আশ্রয় দিবেন। স্যারের বোনের বাসায় থেকে তুই পরীক্ষা দিবি, এরপর কোথাও চান্স হলে ভর্তি হয়ে সেখানে চলে যাবে। স্যারের বোনের বাসা অন্য শহরে। স্যার নিজে তোকে বাসে করে নিয়ে আসবে। দুপুরে আমি তোকে এক ফাঁকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। বাস স্ট্যান্ডে স্যার থাকবে। আর নে, এই ফোনটা রাখ, এটা আমার ফোন, তোকে দিলাম, এটা দিয়ে যোগাযোগ করতে পারবি। চৈতালি বিস্ময়ে হতবাক হয়ে যায়। তার ভাইটা তাকে নিয়ে এতভাবে দেখে আনন্দে মন ভরে যায়। অবশেষে এখান থেকে পালানোর একটা পথ খুঁজে পাওয়ার ভীষণ খুশি চৈতালি। দেখা যাক ভাগ্য তাকে কোথায় নিয়ে যায়। চৈতালি বাথরুমে গিয়ে ছাড়ের সাথে কথা বলে। ছাড় ওকে পুরানো বাস স্ট্যান্ডের কাছে চলে আসতে বলে। আসার আগে চৈতালি যেন একটা নোট লিখে আসে যে সে স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কারণ এই বিয়েতে সে রাজি নয়। তাকে খোঁজার চেষ্টা যেন কেউ না করা হয়। শফিক তাদের মায়ের বোরকাটা লুকিয়ে নিয়ে আসে চৈতালির জন্য। এই পরিকল্পনায় শাহিনকে নিতে না চাইলেও নিতে হয়, কেননা একজনকে ঘরের দিকে পাহারা দিতে হবে যে কেউ আসছে কিনা, আর একজন লুকিয়ে চৈতালিকে পেছনের গেট দিয়ে বের করবে। শাহিনের বয়স কম, সবে ক্লাস 8-এ উঠেছে, কিন্তু ভীষণ পাকা আর মানেওটা। শাহিনকে 100 টাকা দিয়ে আর নিজের ক্রিকেট ব্যাট বল দিয়ে দেওয়ার লোভ দেখিয়ে শফিক রাজি করিয়েছে। শফিক চৈতালি 2 বছরের ছোট হলেও চৈতালি 1 বছর পড়ালেখায় বিরতি রেখেছিল বলে দুজনের ক্লাস পাশাপাশি। চৈতালি এসএসসি দেবে আর শফিক ফার্স্ট ইয়ারে পড়ে। বলতে গেলে সবাই ছেলে মানুষ, আর নিজেদের এই ছেলে মানুষই পরিকল্পনায় আগুপিছু কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েছে। নোটটা লিখে শফিকের কাছে যায় চৈতালি, প্রয়োজন মতো যেন বের করে দিতে পারে, না হয় জামিল স্যার বিপদে পড়বেন। জামিল স্যারের বয়স 42 ছুঁই ছুঁই, 2 সন্তানের জনক, ভালো শিক্ষক হিসেবে পরিচিত সবার কাছে। শফিক যখন জানালো চৈতালিকে তার অমতে বিবাহিত কারো সাথে বিয়ে দেওয়া হচ্ছে, তখন নিজে উদ্যোগে সাহায্য করার জন্য এগিয়ে এলেন। পাত্রের পরিচয় গিয়ে জানায়নি শফিক, জামিল সাহেবও জানতে চাননি। হবে কোনো দোজবেরে অশিক্ষিত বয়স্ক কেউ, টাকা পয়সা হতো কিছু কামাই করেছে, পরিবার তাই লোভে পড়ে বিয়ে দিয়ে দিচ্ছে। চৈতালির সাথে ফোনে কথা হয়েছে। বাস স্ট্যান্ডের কাছে রেস্টুরেন্টে বসে আছেন জামিল সাহেব। 4টার আগে কোনো বাস নেই, তারা যাবেন পাশের জেলায়। 2.5 ঘন্টার পথ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? চৈতালি? জি স্যার, কেউ চিনে যেন না ফেলে তাই মুখ ঢেকে রেখেছি। গুড গুড।
যা বলেছি এনেছো? জি স্যার, ভোটার আইডি কার্ড এনেছি, কিন্তু আমি তো জানতাম না হঠাৎ এইসব হবে। কলেজের বই খাতা কাগজপত্র সব বাড়িতেই রয়ে গিয়েছে। সেসবের কি হবে? ওগুলো ছাড়া তো পরীক্ষা দিতে পারবো না। কাপড় চোপড়ও নাই। সেসব ব্যবস্থা হবে ইনশাল্লাহ। একবার আমি তোমার দায়িত্ব পেয়ে গেলে নিজে গিয়ে নিয়ে আসব। তখন আমি তোমার গার্ডিয়ান, আমাকে কে আটকাবে? আচ্ছা, তোমার বিয়ের গয়নাগাটি কিছু বানানো হয়নি? শফিককে ইঙ্গিত দিয়েছিলাম মূল্যবান জিনিসপত্র সাথে নিয়ে আসতে। না স্যার, আমার বাবা মাও তো বিয়ের কথা কিছু জানতেন না। হয়তো বরপক্ষ কিছু দিত গয়না। টাকা পয়সা? না স্যার, ভাড়া 200 টাকা ছাড়া কিছুই নেই। বলতে গিয়ে লজ্জায় কেঁদে দেয় চৈতালি। আসলে টাকা পয়সা ছাড়া কি হয় দুনিয়ায়? স্যার দয়া করে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন ঠিক, কিন্তু তার টাকা এই যে তার থাকা খাওয়া পরীক্ষার ফর্ম ফিল আপ কত রকম খরচ আছে। একদম শূন্য হাতে কারো দায়িত্ব নেওয়া তো সহজ নয়। আচ্ছা আচ্ছা, কান্নাকাটি করো না তো চৈতালি, আমি দেখছি সব। তুমি অন্যভাবে সুদ দিও। অবশ্যই স্যার, আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। আমি লেখাপড়া শেষ করে চাকরি করে আপনার দেনা শোধ করব। সে তো অনেক সময়, এতদিন অপেক্ষা করার প্রয়োজন নাই। শোনো, ভাবছি তোমাকে আমার বোনের বাড়িতে দিয়ে আসবো না। মনে করো আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম, তুমি আমার দায়িত্ব নিবা, ব্যাস। তোমার ভাবি 2 ছেলে নিয়ে ব্যস্ত থাকে, আমি সারাদিন কলেজের ক্লাস আর ছাত্র পড়িয়ে ক্লান্ত থাকি। যত্ন পেতে ইচ্ছে করে, কিন্তু সেই যত্ন করা মানুষ নাই। সারা জীবন মানুষের জন্য করে গেলাম, বুঝলো চৈতালি? আমার খেয়াল রাখার কেউ নাই, যত্ন করবা না? অবশ্যই স্যার, আমি তো আপনার মেয়ের মতো। আমাকে কি আপনার বাসায় নিয়ে যাবেন তাহলে? ভাবিকে হাতে হাতে কাজে গিয়ে দিব। ভাবিও তাহলে বিশ্রাম পাবে, আর আপনার 2 ছেলে আমার কাছে আমার ভাইদের মতোই আদর পাবে। আর কি জ্বালা, কথা বোঝার চেষ্টা করো চৈতালি। বাচ্চা মেয়ে তো না তুমি, 18 পার হয়েছে না। শোনো, সম্ভব হলে তোমাকে এখনই বাড়িতে নিয়ে যেতাম, কিন্তু শর্মি মানে আমার স্ত্রী ঝামেলা করবে। বুঝোই তো মেয়ে মানুষের এক আছে নাকি কান্না। একটু ম্যানেজ করে তোমাকে নিয়ে যেতে হবে, বুঝছো? তোমার ব্যাপারে বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাব, তখন মিলেমিশে থাকবে। বাচ্চাদের নিয়ে ভাবতে হবে না, ওদের জন্য শর্মি আছে। তুমি শুধু আমার খেয়াল রাখবা, ততদিন তোমাকে অন্য জায়গায় রাখবো। আমার বোনের বাড়ি নিয়ে যেতে পারতাম, সেখানেও এক অশান্তি। বোন জামাইটা টাউট, কি ঝামেলা করে কে জানে। তাছাড়া 2.5 ঘন্টার দূরত্বে আসা যাওয়া ঝামেলা আমার জন্য, বুঝছো? কোচিং থাকে, ক্লাস থাকে, তাই আপাতত কয়েকদিন হোটেলে থাকবা। আমি এসে যে খেয়াল রাখবো, এরপর ঘরে তুলব নি। সারাদিন সারাদিন শেষে তোমার কাছে আসবো একটু বিশ্রাম নিতে, তুমি একটু যত্ন করে দিবা, ব্যাস। এইটুকুই তোমার কাজ। বাকি খাওয়া দাওয়া পরিপাটি থাকবা, মন চাইলে পড়তে পারো, আমি মানা করব না। ভোটার আইডি কার্ড এনেছো না? রেজিস্ট্রি করার জন্য ওতেই চলবে। এসব কি বলেন স্যার? জামিল স্যারের কথার ইঙ্গিত ধরতে পেরে হতভম্ব হয়ে যায় চৈতালি। ছি, আপনি এমন মানসিকতার লোক, বুঝলে আমি কোনোদিন আপনার ভরসায় বাড়ি থেকে বেরোতাম না। স্যার বলে আপনাকে সম্মান দিয়েছি আমি। চৈতালি, উঁচু গলায় কথা বলো না। তোমাকেও অসহায় মেয়ে ভেবে সম্মান দিয়ে গড়ে তুলতে চেয়েছি, না হলে তোমার মতো মেয়েদের মানুষ নিয়ে খারাপ পাড়ায় বিক্রি করে দেয়। ভালো চেয়ে আমার নাম নিতে চাইলাম, তাই তেজ দেখাচ্ছ। শরীর ছাড়া কি আছে তোমার? তোমার বাপ মাও তোমার বিয়ে একজন বয়স্ক লোকের সাথেই দিচ্ছে। আমি এখনো শক্তিশালী পুরুষ, টাকা পয়সা আছে, এমন 2-3টে বউ রাখা আমার জন্য কোনো ব্যাপার না। ভালো থাকবো আমার সাথে, তা না হলে জায়গা হবে না রাস্তায়, না হলে ওই বুড়ো জামাইয়ের ডাইপার পাল্টাতে হবে, বিছানায় হাগুমুতু করলে তা সাফ করতে হবে। চৈতালির আর কথা বলার রুচি হয় না। সামনের গ্লাসের পানিটা জামিল সাহেবের গায়ে ছুঁড়ে মেরে বের হয়ে যায়। জামিল সাহেব হতভম্ব হয়ে গিয়েছেন। আশেপাশে তাকিয়ে দেখেন সবাই তাকিয়ে আছেন তার দিকে। তাই চৈতালিকে কষে থাপ্পড় লাগাতে গিয়েও নিজেকে সামলে নেন আর দাঁতে দাঁত কষে বলেন, কাজটা তুমি ভালো করলে না চৈতালি, সময় মতো উচিত শিক্ষা পাবে। চোখের কোল ঘেঁষে অশ্রু নামে। বাড়িতেও নিশ্চয় এতক্ষণে সবার খোঁজ পড়ে গিয়েছে। আবার ফিরে গেলে মার একটাও নিচে পড়বে না, আবার না ফিরেও উপায় নেই। ছাড়ের কথাই সত্যি, শরীর ছাড়া এই মুহূর্তে তার কাছে আর কিছুই নেই, আর সেই শরীর তাকে বিপদে ফেলবে শুধু।
দিনের আলো নিভে গেলেই চারপাশে এই মানুষরূপী চেহারাগুলোর ভেতর থেকেই কেউ দানবরূপী হাজির হতে পারে। ফোন বের করে চৈতালি। শফিককে ফোন দিয়ে পেছনের গেট দিয়ে আবার ওকে নিয়ে যেতে বলবে। একটা ভরসা আছে, ও পালিয়ে যাওয়ার ধৃষ্টতা দেখিয়েছে বলে মাহিম ভাইয়ের মা বিয়ে ভেঙেও দিতে পারেন। মহিলা খুব রুক্ষ আর রাগী, এতটা সহ্য করার কথা না। চৈতালি এলোমেলো পা ফেলছেন, হঠাৎ ওর কাছ ঘেঁষে একটা গাড়ি ব্রেক করে। চমকে উঠে থেমে যায় চৈতালি। গাড়ির কাছে নেমে যায়। মাহিমকে দেখে অবাক হয় চৈতালি। গাড়িতে উঠে বসো চৈতালি। আদেশ দেয় মাহিম। রোবটের মতো হেঁটে গিয়ে গাড়িতে বসে চৈতালি। এত দামি গাড়িতে আগে কখনো বসার সুযোগ হয়নি তার। প্রথম গাড়িতে ওঠার অভিজ্ঞতায় নাকি মাহিমের পাশে বসার জড়তায় জানা নেই, তবে জড়সড় হয়ে বসে থাকে চৈতালি। মনে হচ্ছে মূর্তি টান টান হয়ে আছে। মাহিম আর চোখে তাকিয়ে দেখে, বিরক্ত মুখে বলে, এভাবে বসেছো কেন? সিট বেল্ট লাগাও। হঠাৎ গাড়ি ব্রেক করলে হুমড়ি খেয়ে পড়বে আর মাথা ফাটবে। মাহিমের কথা মাথায় ঢোকে না চৈতালির। গাড়ি দরজা তো বন্ধ, হুমড়ি খেয়ে পড়বে কই? এটা তো খোলা রিক্সা না। তার ভাবনা জগৎ থেকে বের হয়ে যখন হঠাৎ ব্রেক কষে মাহিম, অসতর্ক চৈতালি গাড়ির ড্যাশবোর্ডে গিয়ে পড়ে। মাথা ঠুকে যাওয়ার আগেই হাত বাড়িয়ে দেয় মাহিম। চৈতালির আঘাতটা তাই বড় হয় না, তার মাথা গিয়ে মাহিমের হাতেই পড়ে। এভাবে মাথা ফাটে। কথা বললে শোনো না কেন? বললাম না সিট বেল্ট বাঁধো। না পারো না? মাথা নেড়ে না জানায় চৈতালি। মাহিম বেল্ট টেনে বেঁধে দিতে গেলে অস্বস্তিতে সিটের সাথে মিশে যায় চৈতালি। এমন করার কিছু নেই। এভাবে সুযোগের বাহানায় গায়ে হাত দেওয়ার লোক আমি নই। মাহিম আলী খানের ব্যক্তিত্ব এমন নয় যে কৌশলে কারো গা ছুঁয়ে মজা নিতে হবে। আমি আগে কখনো গাড়িতে উঠিনি, তাই ভয় লাগছিল। অন্য কিছু ভাবি নাই। অবশেষে মুখ খোলে চৈতালি। অন্য কিছু ভাবার কোনো কারণও নেই। আমার মেয়ের অভাব হয়নি যে তোমাকে জোর করে বিয়ে করতে হবে। বাসায় নিয়ে যাচ্ছি। তুমি কোনো প্রিন্সেস নও বা কোনো রূপসী মেয়েও নও যে তোমাকে বন্দি বানিয়ে বিয়ে করতে হবে। আর সেই বিয়ে থেকে বাঁচার জন্য তুমি বাড়ি থেকে পালাবে। বিয়ে ক্যান্সেল করছি। স্বাভাবিকভাবে নিজের বাবা মা ভাই বোনদের সাথে বাড়িতে চলে যাবে। কেউ তোমাকে আটকানোর বিন্দুমাত্র চেষ্টা করবে না। যেই ডাস্টবিন থেকে এসেছো সেই ডাস্টবিনে ফিরে যাবে। আমার বিষয়টা আগেই মনে রাখা দরকার ছিল। কাককে যতই পাখি ভেবে পরিষ্কার স্থানে নিয়ে আসা হোক, খাবার খাবে সে ময়লা ঘেটেই। অষ্টাদশীর বয়সটা চরম আবেগের। সামান্য কথার বাতাসে মনের ভেতর উথাল পাথাল ঝড় বয়ে যায়। চোখের নদীতে প্লাবন নামে, না চাইলেও তা উপচে পড়ে চোখের কোল ঘেঁষে। কিছুক্ষণ আগে জামিল স্যার তাকে এত ছোট করে কথা বললেন, আর এখন মাহিম। এই পুরুষগুলো কি ভাবে? শুধু তারাই স্ত্রী আর নারী শুধু শরীর আর রূপ সর্বস্ব। জামিল স্যারের কাছে তো তার শরীর ছাড়া আর কোনো মূল্য ছিল না, আর মাহিম তো তাকে সেটাও দিল না। রীতিমতো আস্থা করে ফেলনা জিনিসই বানিয়ে দিল। সে এমন একজন যার কাছে না রূপ আছে না অর্থ, অথচ গুণের কদর না কেউ করে, না কেউ দেখে। কান্নাকাটি করার কিছু নেই, আছে এক ফ্যাচফ্যাচে কান্না। শোনো, এসব আমাকে স্পর্শ করে না। মায়ের আদেশে বা দাদির অনুরোধেও দ্বিতীয় বিয়ে করতে আমি এই জন্য রাজি ছিলাম না। জানতাম চন্দ্রিমার মতো মেয়ে আর পাবো না। চন্দ্রিমা একজনই, অসুস্থ হোক আর যাই হোক, ওর জায়গা আগে পরে কেউ নিতে পারবে না। ওর বরাবর তো দূর, কাছাকাছিও না তুমি। তবু যখন খোদ চন্দ্রিমা অনুরোধ করলো তোমাকে বিয়ে করতে, অনেকটা দয়ার বশে তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। মনে হয়েছিল গরিব ঘরের মেয়ে হলেও তোমার লেখাপড়া ভালো। রক্ত সম্পর্কে যেহেতু আমাদের আত্মীয় হও, বংশ খারাপ হবে না। দেখে শুনেও নম্রভদ্র মনে হয়েছিল। কিন্তু কাক আসলে ময়ূরের পাখা লাগালেই ময়ূর হয়ে যায় না। মাহিমের কঠিন কঠিন কথায় কান্না বন্ধ হয়ে গিয়েছে চৈতালির। হা করে কথা গেলছে চৈতালি। চন্দ্রিমার অনুরোধে তাকে বিয়ে করতে চেয়েছে মাহিম, কিন্তু চন্দ্রিমা তার জন্য কেন অনুরোধ করবে? চন্দ্রিমা তো এর আগে কোনোদিন তার সাথে কথাও বলেনি ঠিক মতো। হ্যাঁ, অসুস্থ হওয়ার পর গত কয়েক মাসে চন্দ্রিমার মাঝে অনেক পরিবর্তন এসেছে। বারবার বাবা মা নিতে এলেও শ্বশুরবাড়ি ছেড়ে যেতে চাইতেন না। ডাক্তার দেখানোর জন্য গেলেও কিছুদিন পর ফিরে আসতেন। ইদানিং বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে চন্দ্রিমা। চৈতালি এ বাড়িতে এলে নিজের রুমে ডেকে নিতে, মায়া করে টুকটাক কথা বলতেন, যা আগে কখনো করেনি। মাহিমের আম্মা যে এখন চন্দ্রিমাকে পুত্রবধূ হিসাবে আর ভালোবাসেন না, তা সবাই স্পষ্ট বুঝতে পারত। অসুস্থ ছেলের বউকে কোনো শাশুড়ি পছন্দ করতেন না। চৈতালিকেও যে তিনি খুব সাদরে বউ বানাতে চান তা নয়। বিয়ের পুরো আলোচনায় মুখ পাথরের মতো করেই ছিলেন। শুধু তিনিই নন, কাউকেই খুব একটা সন্তুষ্ট চিত্তে মনে হয়নি এই বিয়ে নিয়ে। যদিও প্রস্তাবটা তাদের দিক হতেই আসা, কেউই খুব বেশি আগ্রহী নয়। তাহলে এই বিয়েটা ঠিক হলো কিভাবে?
তাই বিস্ময়। চন্দ্রিমার আগ্রহের কথা শুনে আরো বেশি অবাক হয় চৈতালি। মনে তার হাজারো প্রশ্ন জাগে, কিন্তু মুখ দিয়ে তার ছিটেফোঁটাও বের হয় না। বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় মাহিমের নেভি ব্লু রঙের হোল্ড ও ইয়ার ওয়েভ কার। হর্ন দিলে দারোয়ান গেট খুলে দেয়। এক পলকে মাথায় অনেক কিছু খেলে যায় চৈতালির। শোনেন মাহিম ভাইয়া, আমি না বুঝে বোকার মতো ঘর পালিয়েছি, কিন্তু কারো হাত ধরে না। আমার কোনো প্রেমিক নাই সত্যি, কিন্তু আপনার আপত্তি না থাকলে আমি বিয়েটা করতে চাই। শীতল চোখে চৈতালির দিকে তাকায় মাহিম। মাহিমের ঠান্ডা চাউনি দেখে চোখ নামিয়ে নেয় চৈতালি। বসার ঘরে জমায়েত হয়েছে সবাই। একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শফিক আর শাহিন। শাহিন ভাইয়ের কাছ থেকে 100 টাকা আর ক্রিকেট ব্যাট বাগিয়ে নিলেও কথা পেটে চেপে রাখতে পারেনি। চৈতালি বের হয়ে যাওয়ার কিছুক্ষণের ভেতরে মাকে গিয়ে সব বলে দেয় শাহিন। শিউলি প্রথমে দুই ছেলেকেই ধূপধাপ এলোপাতাড়ি থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। প্রথমে ভেবেছিলেন নিজেই গিয়ে খুঁজবেন, কত দূর পা যাবে মেয়ে। কিন্তু শাহিন জানে না বোন কোথায় কার কাছে গিয়েছে। আর শফিক তো গো ধরে আছে, মায়ের মার গালি খেয়েও বলতে রাজি না বোন কোথায় গিয়েছে। স্বামী বলার সাহস হয় না শিউলির। প্রথমে রাগের ঝাপটা তার উপরেই যাবে, কিন্তু ও কথা চাপা থাকে না। কিছুক্ষণের ভেতরেই পুরো বাড়ি জেনে যায় যে চৈতালি বাড়িতে নেই। জুবাইদা বেগমের কানে গেলে তিনি বিষয়টা তার শ্বশুর খান সাহেবকে জানান। শিউলি আর রহিম তরফদারকে দু ছেলে সহ বাসার ঘরে আসতে নির্দেশ দিয়েছেন খান সাহেব। চন্দ্রিমা ছাড়া সেখানে সবাই উপস্থিত। তখনই মাহিমের সাথে সেখানে এসে উপস্থিত হয় চৈতালি। খান সাহেব জিজ্ঞাসা করেন, এই মেয়ে তোর সাথে কি করে মাহিম? কোথায় পেয়েছিস? বাস স্ট্যান্ডে না রেল স্টেশনে? এই আবর্জনাকে আবার সাথে করে আনলি কেন? এখন এর বাপ মাকে লাথি মেরে বের করতাম আমি। বেঈমান অকৃতজ্ঞদের দল। কি বলছেন বুঝতে পারছি না দাদাজান। চৈতালিকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম। বিষম খায় জুবাইদা খান। তার ছেলের সাথে চৈতালি বাইরে গিয়েছিল কখন? এ ঘরে একটা মশা ঢুকলে যেমন তিনি টের পান, তেমনি একটা মাছি বের হলেও তিনি জানতে পারেন। অথচ এমন জলজলন্ত মেয়েকে নিয়ে ছেলে বের হয়েছে, তা তিনি জানবেন না? তার জানা মতে ছেলে একাই গাড়ি নিয়ে বের হয়েছিল। কি আজে বাজে কথা বলছো মাহিম? তুমি গাড়ি নিয়ে একাই বের হয়েছো? আমি নিজে দেখেছি। হ্যাঁ, একাই বের হয়েছিলাম আম্মু। চৈতালিকে আমি পেছনের রাস্তার থেকে গাড়িতে উঠিয়েছি। বলে নিতে গেলে মানা করতেন কেউ না কেউ, তাই শফিককে বলে চৈতালিকে আলাদাভাবে পেছনের গেট দিয়ে বের করে নিয়েছি। আমি জানতাম সামনের গেট দিয়ে বের হতে গেলে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে, কিন্তু হুট করে বিয়ে করে ফেলেছি। আগে কখনো কথা বলার সুযোগ হয়নি ভালোভাবে, তাই ভাবলাম বিয়ের কিছু কেনাকাটা করিয়ে দেই, সাথে চৈতালির সাথে কিছু কথা বলার জানাশোনার সুযোগও হলো। দারোয়ান হাশিমকে কতগুলো শপিং ব্যাগ হাতে প্রবেশ করতে দেখে ফজলে আলী খান আর কথা না বাড়িয়ে লাঠিতে ভর করে উঠে দাঁড়ান। স্বামীর সাথে উঠে দাঁড়ান জোহরা বেগমও। খান সাহেবের বয়স হচ্ছে, আগের মতো সেই দ্বন্দ্ব প্রতাপ এবং বজ্রকণ্ঠ নেই। সময়ের ফেরে অনেকটাই ঠান্ডা হয়ে গেছেন। এখন তার জায়গায় নিয়েছে বড় বৌমা জুবাইদা বেগম। জুবাইদা বেগমই এখন সবকিছু শোনেন, বলেন, নিয়ন্ত্রণ করেন। ফজলে আলী খান উপস্থিত থাকেন, কোনো মতামত দিতে হলে দেন। জোহরা বেগম তো শুরু থেকেই জুবাইদা বেগমের ওপর কথা বলে না। আর হাসান আলী খান বরাবরই নরম সরম মানুষ। পারিবারিক আলোচনায় ওনার উপস্থিতিটাই শুধু নিশ্চিত হয়, মতামতের পরও কখনো করা হয় না। তিনিও বাবা মায়ের সাথে কামরার দিকে চলে যান। দাদা দাদি বাবা সবাইকে স্বাভাবিকভাবে উঠে যেতে দেখে মাহিম বোঝে পরিস্থিতি অনুকূলে চলে এসেছে। জুবাইদা বেগমের মেজাজ খারাপ হয়ে যায় ছেলের আচরণে। তার সন্তানকে তিনি কঠিন ব্যক্তিত্ব, পারিবারিক ঐতিহ্য, গর্বের শিক্ষা দিয়ে বড় করেছেন। স্বামীর মতো নরম চরিত্রের যেন না হয়, তাই ছিল তার চাওয়া। হয়েছেও তাই। মাহিম তার মনের মতো ছেলে ছিল, অথচ এখন এই ছেলের সমস্ত দুর্বলতা যেন স্ত্রীর আঁচলে। প্রথমে চন্দ্রিমা, এখন এই চৈতালি। যখন যাকে সঙ্গী বানাচ্ছে তারই জন্যই নরম হয়ে যাচ্ছে, মাকে একপাশে ঠেলে দিচ্ছে। তাহলে শফিক এই কথাটা বললো না কেন যে চৈতালি তোমার সাথে গিয়েছে? এত ঝামেলা, ভুল বুঝাবুঝি তো হতো না তবে। শফিক ভয় পেয়ে গিয়েছে, আমি মানা করেছিলাম, তাই বলেনি, তাই না শফিক? মাথা নাড়ে শফিক। কি হচ্ছে বুঝতে পারছে না, তবে এখন হ্যাঁ মেলানোই সঠিক মনে হচ্ছে। এত কেনাকাটার কি প্রয়োজন ছিল মাহিম? আমি তো শাড়ি আনিয়েছি, আর পারিবারিক গয়না যা আছে তা দিয়ে সোনাই মুড়িয়ে কয়েকটি বিয়ে দেওয়া সম্ভব। জোবাইদা, জি আব্বা। বাদ দাও। মাহিম
দাদা ভাই, তুমি তোমার হবু স্ত্রীকে নিয়ে কোথাও যেতে চাইলে জানিয়ে যেতে পারতে, লুকানোর প্রয়োজন ছিল না। মায়ের মনে কষ্ট দেওয়া ভালো কথা নয়। জোহরা বেগম স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকেন। তিনিও তো একজন মা, তার মনে কত শতবার আঘাত পেয়েছেন, আর স্ত্রীর অধিকার তো বাদই দিলেন। তখন কি খান সাহেব এসব বুঝতেন না? তা না, তার মন নেই বলে ভাবতেন। আপা, তোকে তুলে নিয়ে আসছে নাকি মাহিম ভাই? ছেলের সাথে দেখা হয়নি? মাহিম ভাই মানে মাহিম সাহেবকে যে আমি আমি যে পুরাতন বাজারের বাস স্ট্যান্ডের দিকে গিয়েছি, এটা কি তুই বলেছিস? না, আমি তো বারবার বলছি তুই কই গিয়েছিস আমি জানি না। মাহিম ভাইয়ের সাথে তো আমার কথা হয়নি। চৈতালি অবাক হয়। মাহিম তবে তাকে কি করে খুঁজে পেল? এমনও না যে রাস্তায় দেখে চিনেছে। চৈতালি মুখ ঢেকে বোরকা পরা ছিল। খুব কাছের কেউ না হলে চট করে এভাবে চিনে ফেলা সহজ নয়। কি রে আপু, কি ভাবিস? ছেলের সাথে কথা হয়নি? স্যারের কথা জিজ্ঞেস করবি না, জানোয়ার একটা সে। আমাকে বিয়ে করতে চেয়েছে বদমাইশ লোকটা। চিন্তা কর, আমি 34 বছরে মাহিম সাহেবকে বিয়ে করা নিয়ে দ্বিধায় ছিলাম। যতই সুন্দর মানুষ হোক, যতই টাকা পয়সা থাকুক, এভাবে 2 নম্বর বউ হতে কার মন চায়? সবচেয়ে বড় কথা, লেখাপড়া করতে চাইছি বলে পালিয়েছি আমি। আর ওই বুড়ো হাবড়া 2 বাচ্চার বাপ আমাকে বিয়ে করে হোটেলে তুলতে চাইছিল। কোনো রকমে খাওয়ার হোটেল থেকে বাইর হয়ে রাস্তায় আসছি আমি। হাঁটতেছিলাম এলোমেলো, কই যাব বুঝতেই পারছিলাম না। আমি জানতাম এখানে এতক্ষণে সবাই জেনে গিয়েছে। সাহস করে আসলেও আম্মা আব্বার মায়ের একটাও মাটিতে পড়বে না। খান দাদা তো বাড়ি ছাড়া করবেন আমাদের। ভয় একবার ভাবছি আত্মহত্যা করে ফেলি, কিন্তু আল্লাহর শাস্তির ভয়ে সেই সাহসও হচ্ছিল না। সেই সাহসটাও আমি পাচ্ছিলাম না। হঠাৎ গাড়ি নিয়ে সেখানে হাজির হয় মাহিম ভাই, মানে মাহিম সাহেব। আমাকে বললো গাড়িতে বসতে। চিনলো কিভাবে কে জানে। বললেন এভাবে পালানো দরকার নেই, বিয়ে তিনি ভাঙবেন। বাড়ির কাছে আস্তে আস্তে মনে হলো ওনাকেই বিয়ে করি। এছাড়া ভালো কিছু আমার কপালে নেই। আজ এখানে বিয়ে না হইলে আব্বা আম্মা বাড়ি জমি কিছু পাবে না। আর সেসব না পাওয়ার রাগ উঠবে আমার উপর। আমার লেখাপড়া বন্ধ করে দেবে, বয়স্ক অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। আমার বিয়ের জন্য কোনো খরচ তারা এমনিতেও করবে না। তো ভালো বর কই পাবো? পছন্দের মানুষ নাই, রং রূপ নাই। আমি ওনাকে অনুরোধ করলাম বিয়েটা না ভাঙতে। আপা, মাহিম ভাই লোক হয়তো খারাপ না, দেখলি না তোর দোষ কিভাবে ঢাকলেন? বিয়ে হইলে হয়তো ভালোই হবে, মন খারাপ করিস না। তার বড় বউ আর কয়দিন বাঁচবে, অসুখ বিসুখে থাকে। যা, কারো জীবনের বিনিময়ে সুখ চাই না আমি। আমি তো দোয়া করি তিনি সুস্থ হয়ে যান। ওনার অনুরোধেই মাহিম সাহেব বিয়েটা করছেন। সতীনী আপা, তুই ভালো তাই জগৎ ভালো ভাবিস। জামিল বদমাশ রে দেখ, হারামজাদারা যদি উচিত শিক্ষা না দিয়েছি, তার আলোর দোষ আমি ছাড়াচ্ছি। কিছু করতে চাস না শফিক। স্যার এমনিও ক্ষেপে গিয়েছেন, তার মুখের উপর পানি ছুঁড়ে মেরেছি আমি। সেই রাগ হয়তো তোর উপর ঝাড়বে। ফেল করালে তোর একটা বছর নষ্ট হয়ে যাবে। হোক, একটা শিক্ষা তো তারে আমি দেবই। বাদাসুর খানবাড়ির ছাদে ছোট্ট করে হলুদ সন্ধ্যা হয়ে যায় চৈতালির। মাহিম হলুদের অনুষ্ঠান করতে রাজি হয় না। এতে জোবাইদা বেগম খুশি হন মনে মনে। ছেলের বউয়ের সাথে ছেলের অতিরিক্ত মাখামাখি ওনার ঠিক পছন্দও নয়। চন্দ্রিমাকে ঠিক এই কারণেই বেশি অপছন্দ করতে শুরু করেছিলেন। কারণ কারণ মাহিম চন্দ্রিমার প্রতি বেশ অনুরক্ত হয়ে পড়েছিল। যদিও চন্দ্রিমাকে তিনি পছন্দ করে ছেলের বউ করেছিলেন, কিন্তু বিয়ের পর চন্দ্রিমা যেন ধীরে ধীরে মাহিমকে সবার কাছ থেকে আলাদা করে নিতে ব্যস্ত হয়ে গেল। সাথে ছিল নিজের রূপ গুণের চাপা অহংকার। সুন্দরী জোবাইদা বেগমও কম নন, কিন্তু নিজের 35 বছরের সংসার জীবনে স্বামীর ভালোবাসা আহ্লাদ কখনো পাননি। মনের শান্তি ছিল পরিবারের ওনার আধিপত্য আর সন্তান সুখ, সেটাও হাতছাড়া হচ্ছে বুঝতে পারছিলেন। তাই সেই হিংসা থেকেই হোক বা নিজের অপূর্ণতা থেকেই হোক, চন্দ্রিমা তার চোখের বালি হতে সময় নেয়নি। শুধুমাত্র চন্দ্রিমাকে কষ্ট দিতে তিনি এই হলুদ আয়োজন করেছেন, যেন চন্দ্রিমা বোঝে এই বাড়িতে তার দিন শেষ হয়ে এসেছে। রাজকন্যা চন্দ্রিমার জায়গায় নিচ্ছে সামান্য ভূমিদাসের মেয়ে চৈতালি, যে রূপে বংশ গৌরবে চন্দ্রিমার সমান না হয়েও আজ তার বরাবরে দাঁড়িয়ে আছে। মায়ের অনুরোধে আর আদেশে চৈতালির পাশে হলুদ লাগাতে বসে মাহিম। শর্ত দেয় শুধু দাদা দাদি আর মা বাবাই সামান্য হলুদ ছোঁয়াবে তার গালে, তারপর সে উঠে যাবে। জোবাইদা বেগমের হলুদ লাগানো শেষ। এমন সময়ই কাজের মেয়েটার সহায়তা নিয়ে ছাদে চলে আসে চন্দ্রিমা। লাল পেরে হলুদ শাড়ি পরেছে সে, মাথায় খোপা করে গাঁদা ফুলের মালা জড়িয়েছে, হাত ভর্তি লাল চুড়ি। উজ্জ্বল পণ্যে চন্দ্রিমাকে লাগছে সদ্য ফোটা রক্তচোপার মতো সুন্দর। শুধু চোখগুলো বিষণ্ণ, রাজ্যের অসুস্থতা আর ক্লান্তি ভর করেছে দু চোখ জুড়ে।
মাহিম উঠে দাঁড়াতে গেলে ইশারায় বসতে বলে চন্দ্রিমা। চট করে দেখে সে অসুস্থ, বোঝার উপায় নেই। অসুস্থতা তার সৌন্দর্য মিলান করেও চিনে নিতে পারেনি। মাহিমা চৈতালির মাঝে গিয়ে বসে চন্দ্রিমা। হলুদ তুলে নেয় হাতের আঙ্গুল দিয়ে ছুঁয়ে, কিছুটা চৈতালির মুখে লাগায়, কিছুটা মাহিমের। সহকারী মেয়েটাকে বলে ছবি তুলতে। মালেকা, সুন্দর করে ছবিটা তোল, এই বাধাই করে সবার ঘরে রাখবো। চৈতালি কাঠ হয়ে বসে থাকে। চন্দ্রিমা, মাহিম এবং চৈতালি দুজনকে হলুদ মাখায়, নিজের মুখেও একটু হলুদ লাগিয়ে নেয়। লাল হলুদ শাড়ি চৈতালিও পরেছে, চন্দ্রিমাও পরেছে এবং দুজনেই একই শাড়ি পরেছে। এটা সেই শাড়ি যা আজ মাহিম কিনে এনেছিল। কেনাকাটা কি করা হয়েছিল চৈতালি জানে না। 12টা ব্যাগে 6টি চৈতালির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। চৈতালি বুঝতে পেরেছে মাহিম যা কিনেছে তা চৈতালি আর চন্দ্রিমা দুজনের জন্যই কিনেছে। বিষয়টা চৈতালির জন্য একই সাথে ভালো লাগার আবার বিষণ্ণতারও। আর কিছুক্ষণ পর যে মানুষটা তার নিজের হতে চলেছে সে পুরোপুরি তার নিজের নয়, তাকে ভাগ করতে হবে। একা তো নিজের করে কখনোই কিছু পায়নি চৈতালি। জীবনসঙ্গী কে হবে, কেমন হবে তা নিয়ে আগে কখনো না ভাবলেও সেই মানুষটা একান্ত তার নিজেরই হবে, এই আশাটুকু অন্তত ছিল। কিন্তু এখানেই ভাগ্য সহায় নয়। আর তার আর মাহিমের মাঝেই থাকবে চন্দ্রিমা, আর এটাই তার নিয়তি। আবার ভালো লাগা এই যে মাহিম তার আর চন্দ্রিমার মাঝে পার্থক্য করেনি, দুজনকে একই জিনিস দিয়েছে। না চাইলেও চৈতালির চোখ চলে যায় চন্দ্রিমার দিকে। ফর্সা মুখখানি স্বাভাবিক লাগলেও চোখ দুটো কেমন অন্যরকম। কান্নাকাটি করলে লাল হওয়ার কথা বা ফোলা ফোলা থাকার কথা, কিন্তু চন্দ্রিমার চোখ জোড়া কেমন হলদে, লাল নেল পালিশ দেওয়া নখে। তবে হাতের ত্বকও কেমন হলুদাবো। চৈতালির মনে পড়ে অসুস্থ হওয়ার আগেও চন্দ্রিমাকে দেখেছে। ফর্সা ত্বকে একটা গোলাপি আভা ছিল চন্দ্রিমার, এখন কেমন জানি মলিন হলদে। খুব বেশি স্বাস্থ্য চন্দ্রিমার কখনোই ছিল না, তবে এখন অনেক বেশি শুকিয়ে গিয়েছে। ব্লাউজের খোলা অংশ দিয়ে কণ্ঠা হাড় দেখা যাচ্ছে স্পষ্ট। কি অসুখ হয়েছে চন্দ্রিমার যে স্বামীকে এইভাবে অন্য মেয়ের হাতে তুলে দিতেও পিছপা হচ্ছে না, বরং একটু বেশি স্বাভাবিক থাকার চেষ্টা করছে। সেই স্বাভাবিক থাকার চেষ্টায় মাহিম আর চৈতালিকে বড় বেশি অস্বস্তিতে ফেলে দিয়েছে। চন্দ্রিমা, আর কতক্ষণ বসে থাকবে? বাকিরাও হলুদ দেবে, নেমে এসো। জোবাইদা বেগমের কণ্ঠস্বরে ধ্যান ভাঙে চৈতালির। নামছি মা, দুটো ছবি তুলে নি ভালো করে। চন্দ্রিমা হাসি হাসি মুখে ক্যামেরার দিকে তাকায়। আবার পার্লার থেকে দুটো মেয়ে এসেছে। চৈতালির জন্য দামি ব্র্যান্ডের কসমেটিক্স কেনা হয়েছে। মেয়েগুলো সেসব ব্যবহার করে সাজাচ্ছে। পাশে বসে আছে শিউলি। একটু সাদা করে দিও বুঝছো মাইয়ারা, আমার মেয়ে গায়ের রং চাপা তো, একটু সাদা পাউডার বেশি কইরা দিও। হাতে আর গলায় দিও, না হইলে হাত আর গলার কালা লাগবো। পার্লারদের মেয়েগুলো শিউলির কথায় বিরক্ত হলেও কিছু বলে না, এক মনে কাজ করে যায়। রং তো সাদা লাগে না, কি কাজ শিখছো তোমরা? বিয়ের দিন বোরে লাগাবো সবার চেয়ে বেশি সুন্দর সাদা, সেই তো শ্যামলাই লাগে। তাকিয়ে দেখুন কত সুন্দর লাগছে আপনার মেয়েকে। কি সুন্দর টানা টানা চোখ, ঘন পাপড়ি। আলাদা করে নকল পাপড়ি লাগানোরও প্রয়োজন নেই। তারপরও আরেকটু সাদা করে দাও। আমার বাদ দেন তো, আমার চামড়ার রং কয়েক ঘন্টার জন্য বদলে দিলে কি লাভ হবে? মুখ ধুলে সব শেষ। শিউলি মুখ বাঁকায়, এই মেয়েটা বেশি বোঝে। হলুদের সময় দেখেছে শিউলি। অসুস্থ চন্দ্রিমার পাশেও কি নিষ্প্রভ লাগছিল চৈতালিকে। এমন হলে মাহিমের নজর তার দিকে আনবে কি করে চৈতালি? ওর কথা শুনেন না, আরেকটু সাদা করো। আর সাদা হবে না। কেন? যে ফাউন্ডেশন আনা হয়েছে ওনার জন্য তা ওনার গায়ের রং অনুযায়ী এনেছে, তাই এর বেশি সাদা হবে না। তোমার কাছে নাই? না। মুখ কালো করে ফেলেন শিউলি। মেয়েরা পাত্তা দেয় না। মেয়ে দুটো শহরের নামকরা বিউটি পার্লার থেকে এসেছে। এত বড় বড় বউ সাজাবে, সাথে পেমেন্টও বেশি পাবে, তাই বাড়িতেই সাজাতে এসেছে। নিজেদের কিছু আনতে ওদের নিষেধ করে দেওয়া হয়েছিল। হবু বউকে সাজানোর জন্য প্রয়োজনীয় সবকিছুই কেনা হয়েছে, তারা সেসব দিয়েই সাজাচ্ছে। শিউলি তো দূর, চৈতালি নিজেও এত কিছু চেনে না। সাজের জিনিস বলতে ক্রিম, পাউডার, লিপস্টিক আর কাজল, এই পর্যন্ত দৌড় চৈতালির। মাঝে মাঝে এই বাড়িতে এলে জোবাইদা চন্দ্রিমার রুমে কোনো কাজে গেলে অবাক চোখে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকতো। বিশাল বড় ড্রেসিং টেবিলের দুপাশে কাচের দেয়ালের ওপাশে থরে থরে সাজানো কত রকম প্রসাদ নেই, দেখতেও ভীষণ সুন্দর। চৈতালির সবচেয়ে ভালো লাগতো পারফিউমের বোতলগুলো দেখতে। রং বেরঙের বোতলগুলো থেকে একটু গায়ে ছিটিয়ে দিতে ইচ্ছে করতো। চন্দ্রিমার গায়ের মিষ্টি একটা গন্ধ পাওয়া যায় সব সময়। কোন পারফিউম থেকে এমন গন্ধ আসে জানতে ইচ্ছে করতো। কখনো টাকা হলে কিনবে ভাবতো। আজ তার সামনেই 3টে পারফিউমের বোতল আছে। মেয়েগুলো সাজানোর ফাঁকে একটা বোতল হাতে তুলে নেয় চৈতালি।
নাকের কাছে নিয়ে সুবাস টেনে দেখে, না এটা কড়া গন্ধ। বাকি দুটো বোতলও দেখে, একটার কাছাকাছি গন্ধ পায়, সেটাই গায়ে মেখে নেয়। ওড়না সেট করা শেষে আয়নার দিকে পরিপূর্ণভাবে দেখে চৈতালি। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যায়। আজকের আগে কখনোই নিজেকে এতটা সুন্দর লাগেনি। তার শ্যামলা রংটাই বরং এই লাল জামদানি শাড়িতে অনেক বেশি সুন্দর হয়ে ফুটে উঠেছে। একদমই চিরাচিরত বাঙালি বিয়ের কন্যা মনে হচ্ছে। চৈতালি লম্বা চুলে আলাদা করে টার্সেল লাগিয়ে খোপা বড় করতে হয়নি, এমনিতেই সুন্দর খোপা হয়েছে। খোপা জুড়ে বেলি ফুলের মালা দেওয়া হয়েছে, মাথায় টিকলি, গলা আর কানে সোনার ছিমছাম দুল, নাকে হীরের নাকফুল, হাত ভর্তি সোনার চিকন চুড়ি। শিউলি নিজেও সাজ শেষে মেয়েকে দেখে মুগ্ধ হয়ে যান। পার্লারের মেয়েগুলো বেরিয়ে গেলে বলেন, আমার উপর রাগ হচ্ছে জানি, কিন্তু এসব বুঝবি, যা করছে ভালোই করছে। তোর বাপে তোরে এর চাইতে ভালো বিয়ে দিতে পারতো না। দেখ কেমন রাজধানীর মতো লাগতেছে তোরে। আমি তো বিয়ে করতে চাই নাই আম্মা। হইছে পড়ালেখা কইরা দুনাইয়া উদ্ধার করতি গেছিলি না স্যারের কাছে, জায়গা দিছে এমনি, সব জানি আমি। শরীফ স্বীকার গেছে আমার কাছে। শোন, কোথাও এমনি তোরে জায়গা দিব না, আর আমারও আর এমনি বসাইয়া তোরে লেখাপড়া করাইতে পারতাম না। বাপ মেয়ের কথা একটু ভাব। ভাবছি বলেই তো বিয়েতে বসতেছি। আর আমি তো নিজে লেখাপড়ার খরচ নিজেই চালাতাম আম্মা। তুই একটা স্বার্থপর মাইয়া, কি সুন্দর খোটা দিলি। বাপ মায়ের ভালো হোক চাস না? আমি খোটা দিলাম আম্মা? আর নিজের মেয়ের বদলে জায়গা জমি নেওয়া খুব ভালো, সেটা অধিকার, স্বার্থপরতা না। মাহিম সাহেব বিয়ে ভাঙাই দিতেন, কিন্তু তোমাদের কথা চিন্তা করে বিয়ে ভাঙা আটকেছি। খুব উপকার করতেছিস। কোথাও জানাওয়ার জায়গা পাস নাই, তাই ফিরা আইসোস। আমার কথা ভাববা না। এখন তো সুন্দর শাড়ি গহনা কে পরছে, আমি না তুই? শিউলি রাগ করে বের হয়ে যায়। চৈতালিও মন শক্ত করে নিয়েছে, কাঁদবে না সে। মাহিমকে কথা দিয়েছে বিয়ে নিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না। বিয়ে পড়ানোর জন্য চৈতালিকে বসার ঘরে নিয়ে আসা হয়। চন্দ্রিমা এখানে এখন উপস্থিত নেই। মাহিম মাথা নিচু করে বসে আছে। একবার চোখ তুলে চৈতালিকে কেমন লাগছে তা দেখার আগ্রহ প্রকাশ করে না। কাজী সাহেব বিয়ে পড়িয়ে দেন। বড় সাদামাটা ভাবে কাবিন হয় চৈতালির। সবকিছু কেমন রঙহীন ধূসর মলিন লাগে চৈতালির। মাহিমের মুখে কবুল শব্দের উচ্চারণ এক মুহূর্তের জন্য মনে এক স্পন্দন এনে আবার হারিয়ে যায়। কাগজে কলমে মানুষটা তার হলেও সত্যি কি তাকে পেল চৈতালি? 15 লাখ টাকা কাবিনে বিয়ে হয়ে যায় চৈতালি। 10 লাখ টাকা শাড়ি গহনার ওষুধ, 5 লাখ টাকা নগদ চৈতালির হাতে একটা ব্যাগে করে তুলে দেয় মাহিম। ব্যাগটা চৈতালির হাতে দিয়ে চৈতালির মুখের দিকে তাকায় মাহিম। এক মুহূর্তের জন্য হৃদযন্ত্র যেন থমকে যায়। সামনে বসে আছে এ কোন চৈতালি? এ যেন সাক্ষাৎ অপ্সরা। মাহিম, রাত অনেক হয়েছে, আমার মনে হয় তোমার এখন ওই রুমে যাওয়া উচিত। মা কয়েকবার এসে ঘুরে গেলেন। কি শুরু করলে তোমরা বলো তো? তুমি, মা, দাদিজান, দাদাজান প্রত্যেকে তাদের ইচ্ছে মতো আমাকে চালাতে চাইলে তো হবে না। যে মাহিম আলী খান কোনোদিন নত হতে শিখেনি, তাকে আজ এভাবে সব কিছু মেনে নিতে, মানিয়ে নিতে হচ্ছে। এর চেয়ে বড় আত্মদহন আর কি হতে পারে? আমার নিজেকে আজ একজন মেরুদণ্ডহীন কাপুরুষ মনে হচ্ছে। শুধুমাত্র তোমাকে ভালোবেসেছিলাম বলে আমি এসবে নিজেকে জড়িয়েছি। ভালোবেসেছিলে? তার মানে এখন আর ভালোবাসো না? তাই যদি হবে তবে কেন জড়ালে নিজেকে অসুস্থ চন্দ্রিমাকে দয়া করতে? হ্যাঁ ঠিকই তো, ভালোবেসেছিলে। তুমি ভালোবেসেছিলে, মা ভালোবেসেছিল, এই পরিবারের সবাই ভালোবেসেছিল। সেই ভালোবাসার মোহ আমি এতটাই মোহগ্রস্ত হয়ে গেলাম যে নিজের বাবার বাড়ির চেয়ে এই বাড়ির বেশি আপন করে নিয়েছিলাম। মা বাবা এসে নিয়ে যেতে চাইলেও বলতাম যে এই বাড়ি ছেড়ে কি করে থাকি। আমি না থাকলে তো আমার মাহিমের ঘুম আসে না। দাদি বলে আমি না থাকলে বাড়ির রোশনাই কমে যায়। মা তার গাম্ভীর্যের মাঝেও আমার জন্য নরম হয়ে যান। অথচ আমি বুঝিনি সবাই ভালোবেসেছিল সেই চন্দ্রিমাকে যে চাঁদের মতো উজ্জ্বল ছিল। কিন্তু এখন তাতে গ্রহণ লেগেছে। এখন আমি ছাড়াও বাড়িতে রোশনাইয়ের অভাব হয় না। তাই আমি বাড়িতে না থাকলেই দাদি আর মা ফোন দিয়ে কবে আসবো জানতে চায় না। কথা শেষ করার আগে গলা ভারী হয়ে যায়, চোখ বেয়ে নেমে আসে অশ্রু। মাহিম জানালার কাছে আরাম কেদারায় বসেছিল। এসি চলছে বলে চন্দ্রিমা বারান্দার দরজাও বন্ধ করে রেখেছে। চন্দ্রিমার কথাগুলো শুনে উঠে এসে চন্দ্রিমাকে জড়িয়ে ধরে। চন্দ্র, আমার চন্দ্রিমা, আই এম সরি, প্লিজ এভাবে কান্না করো না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আর আমার জন্য বিষয়টা সহজ না, খুব অস্থির লাগছে মনের ভেতর। চৈতালি মেয়েটার বয়স কম, ভদ্র মেয়ে,
লেখাপড়ায় ভালো। মানে আমার কেমন যেন নিজেকে প্রতারক লাগছে, তাই এমন বিক্ষিপ্ত এলোমেলো কথা বলছি। আমরা যখন কোরবানির জন্য পশু নির্বাচন করি তখনও সবচেয়ে ভালো নিরোগ পশুই নির্বাচন করি। এখানে তো আমরা চৈতালির জীবন নিয়ে নিচ্ছি না, আমরা প্রয়োজনের এই বয়সী নিরোগ একজনের প্রয়োজন ছিল। চৈতালি তার পরিবারের ভালোর জন্য কোরবান হচ্ছে। আমাদের প্রয়োজনটুকু বিনিময়ে অনেক বেশি কিছুই পাবে। যথেষ্ট পরিমাণ সম্পদ, পড়ালেখা শেষ করার সুযোগ, ভালো জীবন। কিন্তু সেই জীবনের গতিবিধি ওর সীমিত হয়ে যাবে। আমার মনে হচ্ছিল আজ মেয়েটা পালিয়ে যাওয়ার চেষ্টায় সফল হলেই ভালো হতো। নিজেকে প্রবোধ দিতে পারতাম যে ও পালিয়ে গিয়েছে। ওর যাওয়ার অন্য কোনো জায়গা থাকলে হয়তো ওকে সাথে করে নিয়েও আসতাম না। আর আমাকে যেতে দিতে আমার জীবন থেকে একবার হারিয়ে যাব মাহিম। এটা জানার পরও তুমি চৈতালির কথা ভাবছো? সত্যি তুমি সেই মাহিম যে নিজের ডোরার হতে চেয়েছিলে? আমি সেই মাহিমি। যদি ম্যাচ হতো, মা দাদা কারোর নিষেধ পরোয়া না করেই আমি খুশি খুশি মনে তোমাকে নিজের লিভারের কিছু অংশটা ডোনেট করতাম। তা তুমি জানো চন্দ্রিমা, তোমার প্রতি ভালোবাসায় কোনো খাদ আমার নেই। আমি শুধু আরেকজনের শরীর থেকে তাকে না জানিয়ে তার লিভারের কিছুটা অংশ নিতে নিজের মনকে মানাতে পারছি না। এত অপরাধবোধ নিয়ে আগালে কেন? তবে তোমার অপরাধবোধ নিজের মানসিক শান্তি নষ্ট করে দিবে। তাছাড়া আমরা তো মৃত ডোনার খুঁজছি। তা পেয়ে গেলে চৈতালির লিভার আমার প্রয়োজন হবে না। তার কাছ থেকে আমাদের সন্তান পেলেই আমি খুশি। ও আমাদের বৈধ সারাগোটেড মা হবে। সন্তান তো তোমার আমারই থাকবে। ও শুধু গর্ভ দেবে। সেটাও তো আমরা ওকে জানাইনি। মাহিমের এমন আচরণে অধৈর্য হয়ে যায় চন্দ্রিমা। তুমি কি চাইছো মাহিম? এসব কিছু বারবার কথা বলে ঠিক কি নেওয়ার পরও আমরা এগিয়েছি, তাই না? মা চেয়েছেন তার ছেলের বংশধর আসবে, আমি আমার ডোনার পাবো। তাই তো চৈতালিকে আমি তোমার আর আমার মাঝে আসার অনুমতি দিয়েছি। আমার জন্য সহজ নিজের ভালোবাসার মানুষকে হাসি খুশি মুখে আরেকজনের হতে তুলে দিয়েছি। হ্যাঁ, যখন তোমাদের দুজনকে বর করে সাজে দেখছি তখন মনে হয়েছে আমি আসলেই মারা গিয়েছি। আছে শুধুই ক্ষয়ে যাওয়া শরীর। হলুদের সময় নিজেকে টেনে নিয়ে সামনে দাঁড়াতে পারলেও বিয়ের সময় আর পারিনি। তোমাকে ভাগ করা আমার জন্য কতটা কঠিন তা তুমি জানো না। আমার কি চৈতালির ঘরে যেতেই হবে? না গেলে হয় না? ও থাকুক ওর মতো। তবে বিয়েটা যদি সত্যি মনেই হবে কি করে? যদিও আমরা ওর গর্ভে সারোগের মাধ্যমে আমাদের সন্তানের জন্ম হোক তাই চাই, তবু ওর সাথে তোমাকে সম্পর্ক বানাতে হবে। মাহিমের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে জানালার দিকে তাকায় চন্দ্রিমা। নিজের কথাটুকু শেষ করে বলে, তুমি ওকে না চলে ওর গর্ভে সন্তান আসাটা কিভাবে গ্রহণ করবে? চন্দ্রিমাকে দুহাতে জড়িয়ে ধরে মাহিম। ভালোবাসা, দায়িত্ব আর বিবেকের কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে মাহিম। 1 বছর আগেও সব কি চমৎকার সুন্দর ছিল। চন্দ্রিমাকে পেয়ে সে সুখী ছিল। চন্দ্রিমাও তাকে ভালোবাসায় আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছিল। তারপরে আসে সেই কালো দিন। সন্তান নেওয়ার আগে রুটিন কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে যায় তারা। রক্ত পরীক্ষার ফলাফল দেখে আরো কিছু টেস্ট দেয় ডাক্তার। সেই সময় চন্দ্রিমার শরীরও খারাপ করতে থাকে, খেতে পারতো না, বমি হতো, জন্ডিস দেখা দিয়েছিল। দাদি ভাবতেন সুন্দর নাত বোন ওপর নজর পড়েছে, তাই হুজুর থেকে ঝাড়ফুঁক করেছিলেন। মাহিম ভাবতেও কনসিভ করার টেনশনে চন্দ্রিমা অসুস্থ হয়ে যাচ্ছে, তাই মাকে নিষেধ করে দিয়েছিল বাচ্চা নিয়ে চন্দ্রিমাকে কোনো চাপ না দিতে। অথচ সব ধারণা ভুল প্রমাণ করে ধরা পড়ে চন্দ্রিমার লিভার সিরোসিস। লিভার তার কার্যক্ষমতা অনেকখানি হারিয়েছে। এ সময় নিরাপদ গর্ভধারণ বা IVF কোনোটাই সম্ভব নয়। শুরু হয় চিকিৎসা। চন্দ্রিমাকে নিয়ে ইন্ডিয়া গিয়েছে মাহিম, তারপর ব্যাংকক। সবখানে এক কথা, লিভারের এই সমস্যার সমাধান সহজ নয়। দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। সুস্থতা চাইলে একজন ডোনার প্রয়োজন, যে তার সুস্থ লিভারের খানিকটা চন্দ্রিমাকে দান করবে। কিডনি ডোনার তবুও টাকার বিনিময়ে পাওয়া গেলেও সুস্থ নিরোগ সেম ব্লাড গ্রুপের লিভার ডোনার পাওয়া যায় না বললেই চলে। অনেক টাকার বিনিময়ে ডোনার পাওয়া গেলেও ভালো ম্যাচ হয় না। জীবিত ডোনার না পাওয়া গেলে মৃত ব্যক্তির খোঁজও করা হচ্ছে। সেখানেও 1 বছরে কোনো আশার আলো দেখতে পায়নি মাহিম। চন্দ্রিমা অসুস্থ এতটুকু জানেন খানবাড়ির সবাই। লিভারের অসুখ, সুস্থ হওয়া দীর্ঘদিনের বিষয়। সুস্থ হলেও কখনো সন্তান নিতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। এইসব কিছুরই পুরোটা জানেন না জুবাইদা বেগম। তবে চন্দ্রিমা অসুস্থ জানার পর থেকেই জুবাইদা বেগম মাহিমকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তার সাথে মাহিমের দাদিও যোগ দেন, কিন্তু তাদের চাপ মাহিমকে টলাতে পারেননি যতদিন না চাপটা চন্দ্রিমার ওপর থেকে এসেছে।
চন্দ্রিমা এই সমাধান বের করেছে। মাস দুয়েক আগের ঘটনা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় চৈতালি। বাড়িতে তখন জোবাইদা বেগম, জোহরা বেগম কেউ ছিল না। কাজের লোকদের সহায়তায় অসুস্থ শরীরে চন্দ্রিমায় হাসপাতালে নিয়ে যায়। মাথায় সেলাই দিতে হয়েছিল। চন্দ্রিমা সে সময় চৈতালির বেশ কিছু ব্লাড টেস্ট করতে দেয়। চন্দ্রিমা হাসপাতালে শুনে মাহিমও যায়। অসুস্থ শরীরে ছোটাছুটি করার জন্য চন্দ্রিমাকে বকা দেওয়ার আগেই চন্দ্রিমা জানায় তারা সম্ভবত তাদের কাঙ্ক্ষিত ডোনার পেতে চলেছে। একটু অপেক্ষা করতে, রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। এবারের অন্য একটা রুমের জানালার পাশে দাঁড়িয়ে চা দেখছে অন্য আর একজন। চৈতালি শাড়ি গহনা কিছুই খোলেনি। ডোবা শিউলি একবার জোবাইদা বেগম এসে দেখে গিয়েছেন চৈতালিকে। জোবাইদা বেগম ভারী কাপড় বদলে সুতি শাড়ি পরে নিতে বলেছেন চৈতালিকে। চন্দ্রিমার শরীরটা নাকি হঠাৎ খারাপ করেছে। মাহিম তাই চন্দ্রিমার রুমেই আছে জানিয়ে গিয়েছেন। শিউলি মেয়েকে মন খারাপ করতে নিষেধ করেছেন। কিছুক্ষণ পর ঘুরে আবার আসেন শিউলি। উসকুস করতে করতে বলেন, মন খারাপ করিস না, এই মাইয়া আর কয়দিন থাক। আইস মাহিম বাবাজি এ রুমে, না হইলে মানুষ মন্দ কইব, বলবো নতুন বউ পাইয়া পুরন বউরে ভুলে গেছে। আচ্ছা শোন, টাকার ব্যাগ কই রাখছস? আবার বড় ভাব হিসাবে দিয়া দেশ নাই তো? আসছিল নাকি তোরে দেখতে? শোন, শাশুড়ি ব্যাগ দিছে না? ব্যাগ আলমারিতে। এই রুম নাকি আমার। আলমারির চাবি দিয়েছেন আমাকে, বলেছেন নিজের মতো গুছিয়ে রাখতে নিজের জিনিস। থাক, তোর এখানে রাখতে দরকার নেই। তোর আব্বা বলছে ব্যাগ আমার কাছে দিয়ে দিতে। তুই ছোট মানুষ, কেমনে রাখবি? না রাখবি, বাড়ির কামের লোক চুরি করব, টাকাটা মার যাইব। এমনিও হইতে পারে তারা টাকা সরিয়ে নিল আসতে এক ফাঁকে, নাম দিব কামের বেটি। হেসে দেয় চৈতালি। মায়ের বারবার এসে ঘুরে যাওয়ার কারণ বুঝতে পেরেছে এবার। আম্মা, তাদের এত সহায় সম্পদ, এই ভিক্ষার 5 লাখ টাকা তাদের চুরি করার দরকার নেই। আর চুরি গেলে আমার যাবে। তোর চাইব মানে? 5 লাখ কি তোর কম মনে হয় যে ভিক্ষার লগে মিলাস? আমারে তো তাই দিছে, তাই না আম্মা? মোটেও না, এটা তোর হক, তোর কাবিনের টাকা। তাইলে আমার কাবিনের টাকা আমার কাছেই থাক, হারালেও আমিই বুঝবো না আম্মা। তুমি আর আব্বা অনেক করেছো আমার জন্য, আর চিন্তা নিবা না। ঘুমাও, যাও। টাকা পয়সা হাতে আসতে না আসতেই আমার তোমার চিনছস? তোর এই পর্যন্ত বড় করছে কে? এখানে বিয়ে দিল কে? এই টাকাটা থাকুক, আমি বুঝতে পারতেছি এই বাড়িতে আমার ভবিষ্যৎ কি হবে, তখন টাকাগুলো কাজে আসবে আমার। সেজন্যই তো বললাম যে তোর কাছে থাকলে হারিয়ে যাব। ছোট মানুষ তুই, ভবিষ্যতে আপদে বিপদে তো কামে আসব। আর তাছাড়া তোর ভবিষ্যৎ ভালোই হইব। এ মাইয়া বাঁচব না বলে বেশি দিন। চাচি আম্মা আরো বড় ভাবে চায় তুই তাড়াতাড়ি বাচ্চা জন্ম দিবি। একবার বাচ্চা হইলে তোরে এই বাড়ি থেকে সরাবোকে, তখন তোরই সব। আমারে বড় করতে যা কষ্ট হয়েছে তার বিনিময়ে পুরোটাই তো বুঝে পাইছো, পাইছো না? ঘর জমি সব পাইছো, টাকা আমিই রাখতে পারবো। এতটাও ছোট না আমি। এত ছোট হলে বিয়ে দিলা কেন? আবার বলতেছো বাচ্চাও দিতে। বিয়ার দিনে বাচ্চা দিব? বাচ্চার বাবা কই? বাবা হলো তার বড় বউয়ের রুমে। আম্মা, যাও তো, ঘুমাও। টাকার চিন্তায় ঘুম হারাম করা লাগবো না। শিউলি গজগজ করতে করতে চলে গিয়েছেন। একবার ভেবেছিলেন মেয়েকে দুটো কড়া কথা বলবেন, কিন্তু সামলে নিয়েছেন। এখন আর মেয়ে অবিবাহিত কেউ না, আর তিনিও দাঁড়িয়ে আছেন মেয়ের শ্বশুর বাড়িতে। টাকা নিয়ে মা মেয়ে বর্ষা করছেন, এই কথা কেউ শুনলে ভালো দেখাবে না। তাছাড়া মেয়ে রেগে আছে। বিয়ের আগেই যত অনিচ্ছা আর রাগ দেখাক, একবার বিয়ে হয়ে গেলে যে কোনো বয়সের মেয়ে মন পাল্টে যায়। বাসরাতে মনের অজান্তে স্বামীর অপেক্ষা করে, আদর্শ আগের স্বপ্ন দেখে। চৈতালিও তার ব্যতিক্রম নয়। সেখানে নতুন বউ রেখে স্বামী রাত কাটাচ্ছে বড় বউয়ের ঘরে। এতে যে কারোর মন মেজাজ খিচে যাবে, তাই চৈতালিকে আর ঘাটালেন না। চন্দ্রিমা ঠোঁটে গভীর একটা চুম্বন এঁকে দিতে দিতে অদম্য একটা চাহিদা, একটা তৃষ্ণা জেগে উঠেছে মাহিমের মাঝে। চন্দ্রিমার অসুস্থতার পর হতে শারীরিক বিষয়টা একদমই অনিয়মিত। চন্দ্রিমা নিজেই মাঝে মাঝে এগিয়ে আসে। মিলন হলেও তখন একটা অস্বস্তি জেগে ওঠে। কিছু বিষয়ে মাহিমের ধীর স্থির ভাবনা, বরং বর্ণতা ভালো লাগে। বিশেষ মুহূর্তে এত হিসেব করে ভেবে চিনতে কাছে আসাটা তার সেই বর্ণতা নষ্ট করে। কিন্তু চন্দ্রিমাকে ফিরেও দিতে পারে না। ফেরালে চন্দ্রিমা মনে কষ্ট পায়, ভাবে তার অসুস্থতার জন্য মাহিমের হয়তো তাকে আর ভালো লাগে না। আজও এমনই একটা অস্বস্তিতে পড়েছে মাহিম। চন্দ্রিমাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। চন্দ্র,
সারাদিন আজ অনেক ধকল গিয়েছে তোমার উপর। রাত 1টা বেজে আসলো, শুয়ে পড়ো। তুমি ঘুমালে আমি চলে যাব। মাহিমের অস্বস্তি বুঝতে পারে চন্দ্রিমা। এই মুহূর্তগুলো মনের ভেতরটা তেতো হয়ে যায়। বিয়ের পরে দিনগুলো মনে পড়ে, যখন মাহিমকে এমন সময়ে কোনো বাহানা নিবৃত্ত করা যেত না। এখনো মাহিমকে তেমনই মুহূর্ত উপহার দিতে চায় চন্দ্রিমা। সে আর স্বামীকে তৃপ্তি দিতে সক্ষম নয়। এই ভাবনাটা তাকে প্রচণ্ডভাবে আঘাত করে। মাহিম সরে যেতে গেলেও তাই টেনে রাখত চন্দ্রিমা। শরীর খারাপ লাগলেও চাইতো মাহিম পাশেই থাকুক, কিন্তু আজ আটকায় না। না চাইলেও তার জীবনের প্রতিদ্বন্দ্বী এসেছে, জোর করে নাই। তাকে আগের সেই চন্দ্রিমা হয়েই মাহিমকে শুধু নিজের করে নিতে হবে। এর জন্য তার সুস্থ হওয়া প্রয়োজন। আমি ঘুমাবো, তুমি যাও। আসলে রেস্ট প্রয়োজন আমার। মাহিম উঠে দাঁড়িয়ে আবার বলে, চন্দ্র, পুরোপুরি একটা গন্ধ পাচ্ছি অনেকক্ষণ। এতক্ষণ নানা ভাবনায় বলা হয়নি। শর্ট সার্কিট হলো না তো? না না, মশাল কয়েলের গন্ধ বন্ধ করে দেব, তুমি যাও। মাহিম বের হয়ে গেলে বারান্দার দিকে তাকায় চন্দ্রিমা। সেখানে একটা লোহার বাস্কেটে এখনো ছাই চাপা আগুন হয়তো ধিকে ধিকে জ্বলছে, তারই গন্ধ পেয়েছে মাহিম। দুপুরে মাহিমের আনা হলুদ লাল শাড়ি পরে হলুদে গিয়েছিল চন্দ্রিমা। চৈতালি আর সবাইকে এটাই দেখাতে চেয়েছিল যে সে চেয়েছে বলেই বিয়েটা হয়েছে, কিন্তু সে এখনো মাহিমের একমাত্র পছন্দ। কিন্তু গিয়ে যখন দেখলো মাহিম চৈতালির জন্য একই শাড়ি কিনেছে, তখনই শাড়িটা খুলে পুড়িয়ে ফেলতে মন চেয়েছে। সেখানে স্বাভাবিক থাকলেও রুমে ফিরে শাড়িটা খুলে আগুন ধরিয়ে দিয়েছে। সে আর চৈতালি কখনোই এক না, হবেও না। স্যারোগেসি এই দেশে বৈধ আর সহজ হলে সে কখনোই চৈতালিকে মাহিমের আশেপাশে আসতে দিত না। নিজের শারীরিক সুস্থতার জন্য তার ডোনার প্রয়োজন। অনেকদিন ধরেই ডোনার খুঁজছে, কিন্তু পায়নি। বলতে গেলে মাহিমের জন্য নয়, নিজের জন্যই চৈতালিকে এ বাড়িতে এনেছে। প্রয়োজন শেষে ছুঁড়েও ফেলবে। মাহিম রুমে এসে অবাক হয়ে যায়। চৈতালি জেগেই আছে, বিছানায় আছোয়া হয়ে একটা বই পড়ছে। মনে হচ্ছে উপন্যাস পড়ছে, এবং এই রাত 1টা পর্যন্ত শাড়ি গহনা পরেই বসে আছে। তুমি পোশাক পাল্টাওনি কেন? এসবে অস্বস্তি লাগছে না? না, এসি চলছে তো, তাই খারাপ লাগছে না। ও, তাছাড়া আপনার জন্য সাজলাম, আপনিই তো দেখলেন না, তাই খুললাম না। আমি যদি রাতে না আসতাম? তাহলে কাল সকালে দেখতেন, দেখা তো হতোই, তাই না? তুমি সকাল পর্যন্ত এভাবে থাকতে? থাকতাম, আমার সমস্যা হতো না। যদিও এত গয়নাগাটি পরার অভ্যেস নেই আমার, অভ্যস্ত না, তাও থাকতাম। কেন? আমার স্বামী আমাকে বউ সাজে দেখবে না? চৈতালির এত সহজ স্বাভাবিক কথাবার্তায় অবাক হয় মাহিম। ও ভেবেছিল চৈতালি অনেক আড়ষ্ট থাকবে, তাই রুমে ঢুকতে তার নিজেরই অস্বস্তি লাগছিল। দরজাটা লাগিয়ে দিন। আপনি আসবেন বলে রুমের দরজা খুলে রেখেছিলাম আমি। আর তো কেউ আসবে না এখন, তাই না? আর আপা ডাকতে আসলে দরজা খুলে যেতে পারবেন। কোন আপা? চন্দ্রিমা আপা। আপাই তো ডাকা উচিত, তাই না? না দিদি ডাকবো? সিরিয়ালে দেখি ছোট বউ বড় বউকে দিদি ডাকে। মাহিমের বিরক্ত হওয়ার কথা, কিন্তু কেমন হাসি পাচ্ছে। ডাকো। সিরিয়াল দেখো বুঝি খুব? না, আম্মা দেখে, তখন দেখা হয় টুকটাক। তুমি তো ভালো শুদ্ধ কথা বলো, তো মাঝে মধ্যে আঞ্চলিক টান আসে যে। আব্বা আম্মা ভাইদের সাথে তো আঞ্চলিক টানেই বলি, আপনার সাথে শুদ্ধ বলছি। ঘুমাবে না? ঘুমোতে চান? ঘুমান। কাপড় পাল্টাবেন না? আম্মা মানে আপনার আম্মা কাপড় রেখে গিয়েছেন আপনার জন্য। কাল কিছু কাপড় এই রুমে নিয়ে আসবেন। 3 দিন আমার সাথে থাকবেন, 3 দিন আপার রুমে। মাসের 4 শুক্রবারে 2টো আপা পাবে, 2টো আমি। যদি শুক্রবার 5টা হয় তাহলে 3টা আমি পাবো। আপা তো আপনাকে অনেক বেশি পেয়েছে এতদিন, আমি তাই একটু বেশি পেতেই পারি এখন। মাহিম এবার রেগে যায়। এইটুকু মেয়ে এত চটক চটক কথা বলে। তুমি বেশি বেশি বলছো না? বুঝতে পারছি সারাদিনের নানা ঘটনায় তোমার মাথা এলোমেলো হয়ে আছে। যাও ফ্রেশ হয়ে ঘুমাও। আমার মাথা একদম ঠিক আছে। আমি বয়সে আপনার থেকে বেশ ছোট হতে পারি, কিন্তু নাবালিকা নই। বিয়ের কবুল বলার সময় আমি সিদ্ধান্ত নিয়েছি, কবুল যেহেতু বলেছি, স্ত্রী হিসেবে নিজের প্রাপ্যটুকু ঠিকই বুঝে নেব। আমাকে ভালোবাসার জন্য জোর করতে পারবো না আমি, ঠিক। এটা মন থেকে আসে, কিন্তু স্ত্রী হিসেবে আমার বাকি যা হক তার কিছুই আমি ছাড়বো না। হতভম্ব মাহিমকে পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে যায় চৈতালি।